আমি ৪ মাসের প্রেগন্যান্ট ছিলাম। তখন আমার স্বামী তালাকের নোটিশ পাঠায়। তাও ৩ মাসে ৩ টা তালাকের নোটিশ। দেওয়ার পর সে ইউরোপে পাড়ি জমায়। আমি জানতাম প্রেগন্যান্ট অবস্থায় ডিভোর্স কার্যকর হয় না। ১ম নোটিশ পাওয়ার পর তার সাথে অনেকবার চেষ্টা করেছি যোগাযোগ করার। সামনাসামনি বসে কথা বলার জন্য তার পরিবারের কাছেও গিয়েছি। তার আত্মীয়-স্বজনদের কাছেও গিয়েছি। তখন আমাকে কেউ পাত্তা দেয়নি। সবাই অবহেলা করেছে আর অবহেলা করারই কথা। কারণ আমার স্বামী আমাকে রাখতে চায় না। তাহলে মানুষ আমাকে কিভাবে ভালোবাসবে? ডিভোর্সের পর আমার ফ্যামিলি আমাকে কোনো সাপোর্ট করেনি। কারণ দোষটা আমার ছিল। ওই যে ৫ বছর আগে আমি আমার স্বামীর সাথে সম্পর্ক করে ভালোবেসে বিয়ে করেছিলাম। আমার স্বামী যে আমাকে ডিভোর্স দিয়েছে, আমার স্বামীর সাথে আমার এতটাও খারাপ সম্পর্ক ছিল না যে আমাকে সে ডিভোর্স দিয়ে দিবে। তবে একটা কথা আজকে আমি বলব, কেউ আমাকে আর আটকানোর মতো নেই। আমি যখন ১ম তার সাথে বিয়ে করে তার বাসায় গিয়েছিলাম, একটা বড় ভাবি ছিল আর আমার শাশুড়ি ছিল। তারা ২ জন আমাকে একদমই পছন্দ করত না। বিয়ের পরের দিন থেকেই একটা দিনও আমার সাথে ভালো ব্যবহার করেনি। আর এই ব্যবহারের কথা যদি আমি আমার স্বামীর সাথে শেয়ার করতাম, তখন বলত, "রিলেশন করে বিয়ে করেছি। টুকটাক একটু তো শুনতে হবেই। তুমি মানিয়ে নাও।" আমার হাসব্যান্ড চাকরির পারপাসে দূরেই থাকতো। আর আমি বাসায় একা থাকতাম আমার শাশুড়ি আর ভাবির সাথে। আর আমার ভাসুরও থাকতো না। ওই যে দুজনার কাজ, সব কাজই আমার করে দেওয়া লাগতো। ভাবির ২ টা বাচ্চা ছিল। আর এই বাচ্চার অজুহাত দিয়েই সে কোনো কাজই করত না। অথচ এতদিন কিন্তু সেই সব কাজ করত। সব কাজগুলো আমাকে দিয়েই করাতো। আর সাথে শাশুড়ি তো আছেই। প্রেম করে বিয়ে করেছি। বাসা থেকে আমাকে কিছুই দেয়নি। আমি এটা পারি না, আমি ওটা পারি না। ডেইলি ৩ বেলা কাজ করতে হতো, রান্না করে খাওয়ানো লাগতো। তার জামাকাপড় ধোয়া লাগতো, হাত পা টিপে দেওয়া লাগতো। মানে এক প্রকার যত কাজ ছিল সবই আমি করতাম। ওই বাসায় আর এত কাজ করার মতো কেউ ছিল না। এত কাজ করার পরও আমার স্বামী যখন রাতে বাসায় আসতো, তখন বলতো, আমি নাকি কিছুই করি না। তাদের সাথে নাকি আমি মুখে, মুখে তর্ক করি। কোনো একটা কাজ করতে বললে আমি করি না নাকি। একদমই এক কথায় আমি কোনো কিছুই পারি না, কোনো কিছুই করি না। সবথেকে খারাপ জিনিস কি জানেন? তাদের বাসায় কিন্তু একটা কাজের লোকও ছিল। অথচ আমি আসার পর থেকেই ওই কাজের লোকটাকেও বাদ দিয়ে দেওয়া হয়। আর এই ব্যাপারটা আমার স্বামীও লক্ষ্য করেছিল। সে কিন্তু বুঝতো। সে তার ভাবি আর আম্মার সাথে খারাপ ব্যবহার করত না। কিন্তু সবসময় তার ভাবি আর আম্মার সাপোর্টেই থাকতো। কারণ ওই যে এখানে থাকতে হলে তাদের সব কথা মেনে আমাকে চলতে হবে। কিন্তু এর মাঝে আমি আমার স্বামীকে অনেকবারই বুঝিয়েছি, "তুমি তো যেখানে চাকরি করো সেখানে একটা রুম নিয়েই থাকো। তাহলে ওইখানে আমাকেও নিয়ে যাও। সপ্তাহে ১ দিন এখানে আসবো। আমার সাথে তাদের দেখা করব। আমার সব কাজ আমি তাদেরকে করে দিয়ে যাব। ১ দিন তো থাকবো। আমার কোনো সমস্যা নেই। আর এতে করে কিন্তু আমাদের সম্পর্কটাও ভালো থাকবে।" তার একটা কথাই, "না, তার মা ভাবে সেবা করতে হবে। তোমার এখানেই থাকতে হবে। তোমাকে থাকলে থাকো, এখানে যদি না থাকো তাহলে যেখানে ইচ্ছা হয় তুমি চলে যেতে পারো।" এই কথাটা আমাদের ভিতরে অনেকবারই হয়েছে। এর মাঝে বিয়ের কয়েক মাস পরেই আমি প্রেগনেন্ট হই। প্রতিদিন আমার যে কাজগুলো সেগুলো আমার করা লাগতো। আর এই কাজগুলো করতে, করতে আমি অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। আমার কাছে তেমন কিছুই মনে হতো না। ৩-৪ মাস আমি ভালোভাবেই কাজ করতে পারলেও ৪ মাসে আমি এসে আর একদমই কাজ করতে পারি না। তখন আমার শরীরটা অসুস্থ হয়ে যায়। আর এই অজুহাত দেখে আমার স্বামী আমাকে বলে যে, "তুমি তোমার বাবার বাড়ি থেকে ঘুরে আসো।" আর বাবার বাড়িতে পাঠানোর ১ সপ্তাহের মধ্যেই আমাকে তালাকের নোটিশ পাঠানো হয়। আর কী কারণে জানতে চাইলে কোনো কারণই আমাকে বলতে পারেনি। তার সাথে আমার সামনাসামনি কখনো দেখা হয়নি। মানে সে দেখা করতে চায়নি। আমার শ্বশুর-শাশুড়ি বা আমার ভাবি, ভাসুর তারাও আমার সাথে কোনো প্রকার যোগাযোগ রাখেনি। আমি যদিও গিয়েছিলাম, যাওয়ার পরে তারা আমার মুখের উপরে দরজা বন্ধ করে দিয়েছে। জানেন আপু, তখন আমার হাতে চলার মতো একটা টাকাও ছিল না। যদিও আমি অনেক লেখাপড়া করেছি, কিন্তু আমি কোনো জব করতাম না। এই অবস্থায় আমার ফ্যামিলি থেকেও অনেকবার বলেছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে। কিন্তু আমি কখনোই রাজি হইনি। কারণ যে মানুষটাকে জোর করে চলে যেতে চেয়েছে, তাকে কখনোই কি জোর করে বাঁধানো যায়? কখনো জোর করে কি ঘর সংসার করা যায়? না, যায় না। আর এমন তো নয় যে আমরা অচেনা, আমরা ৫ টা বছর সম্পর্ক করে তারপরে বিয়ে করেছি। শুরু থেকে আমার জীবনের নতুন এক অধ্যায়। আর এই প্রেগন্যান্সি অবস্থায় আপু জানেন না, আমার স্বামীকে যে কতবার আমার দেখতে মন চাইতো, আমার স্বামীর কাছে যেতে ইচ্ছে
সে আমাকে ঠকিয়ে দিল। আমার সন্তান পেটে নিয়ে বাবার বাড়ির লোক সহ পাড়া প্রতিবেশী সবাই অনেক কটু কথা শুনিয়েছে। আপু জানেন, ভাত খেতে খেতে আমি কান্না করে দিতাম। আর এই কষ্টটা না আমি কাউকে বোঝাতে পারতাম, না কাউকে আমাকে বুঝতে দিত। অবশেষে শেষ অনেক কষ্টের পর আমি একটা কন্যা সন্তান জন্ম দিলাম। অবশ্য আমার মেয়ের মুখ দেখার পর আমার বাবা মা সহ সবারই মনটা অনেক নরম হয়ে যায়। তারা আমাকে খুব ভালোবাসে। তখন আমার সন্তানের দেখাশোনা আমার মাই করতো। এর মাঝে আমি একটা সরকারি জবও পাই। আমার ছোট্ট বাচ্চাটাকে আমার মায়ের কাছে রেখে আমি চাকরি করতাম। আর আমার মা আমাকে অনেক সাপোর্ট করেছে। আমার মা না থাকলে হয়তোবা এই জবটাও আমার করা হতো না। আমার মেয়েকে আমি ঠিকমতো মানুষ করতে পারতাম না। স্বামী নামের এই মানুষটা যে আমার জীবনে কি ছিল সেটা আমি ভুলেই গিয়েছিলাম। এত বছরগুলোতে হয়ে গেল, সে কোনোদিন আমার মেয়ের খোঁজ খবর নেয়নি। তারপর পরিবারও কখনো আমার মেয়েকে দেখতে আসেনি। এতদিনে তাকে আমি ভুলেই গিয়েছি। তার আমি নতুন এই না যে আমি নতুন করে অন্য কোনো জায়গায় অন্য কোনো পুরুষের সাথে নিজেকে জড়িয়েছি। তবে আমার প্রাক্তনের স্বামী ছিলেন। গত ৩ দিন আগে ওই মানুষটা আমার মায়ের নাম্বারে ফোন করে জানিয়েছে সে বাংলাদেশে এসেছে। সে আবার আমাকে নিতে চায়। সে তার ভুলের জন্য অনুতাপ। আমার মায়ের মুখ থেকে এসব কথা শোনার পর আমার বড্ড হাসি পায়। আমি মাকে সরাসরি না বলে দিয়েছি। কারণ আমার জীবনটা এত কোনো ছেলেখেলা নয় যে যখন ইচ্ছে করবে একজন নারী তার সংসার ধরে রাখার জন্য সংগ্রাম করে, ভালোবাসা দেখায়, উদারতা করে, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে যখন সেই নারীকেই আঘাত করা হয়, ঠকানো হয়, আর এইসব আঘাত পেয়ে ওই মেয়েটা যখন সংসারের মায়া ভুলে যায়, তখন সে কতটা কঠিন হতে পারে হয়তোবা এই সমাজের মানুষের জানা নেই। এটাই সত্য। হুম।